নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত বাংলার যে ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ মুক্ত আবহ, সেই মুক্ত আবহের শিক্ষাঙ্গনে আজ উপস্থিত হয়েছি। আমরা প্রতি সপ্তাহেই আমরা একদিন করে শিক্ষাঙ্গনে উপস্থিত হই। তো আজকে আমরা একটু ব্যতিক্রমী একটু আলোচনা করব। বিভিন্ন দিনে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিক, কর্মসচিব থেকে শুরু করে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়াবিদ তারা এখানে আসেন। তো বিভিন্ন তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তো আজ আমরা সেই একজন গাছ স্যারকে পেয়েছি। হ্যাঁ, আমরা গাছ স্যার মানে তিনি একজন বিশিষ্ট পরিবেশবিদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের বিশ্বনাথ দাস। তাকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। হ্যাঁ, তো তিনি অত্যন্ত প্রচার বিমুখ একজন মানুষ। হ্যাঁ, এই যে প্রচারের যুগে চারদিকে যে অনেক মানুষ ছোটাছুটি করছে কি করে প্রচারের আলোকে আসা যায়। এটা অত্যন্ত মানে খারাপও লাগে, আবার উপায়ও নেই। হ্যাঁ, বর্তমানে তো আমার নিজের মানে বাবাও সে একজন প্রচার বিমুখ মানুষ ছিলেন, অত্যন্ত বড় শিক্ষাবিদ, কিন্তু তিনি প্রচার আলোকে আসতে চাইতেন না একদম। তো যাই হোক, তো সেরকম আমি আরেকজন শিক্ষককে আজকে পেলাম। হ্যাঁ, তো তিনি একদম প্রচারের আলোকে আসতে চাইছেন না, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি তাকে, না কিছু বলুন, অন্তত মানুষ উপকৃত হবে, মানুষ জানবে। এত কাজের তার পরিধি, ভাবতে অবাক লাগে। তার বাড়িতে গাছের মানে বিশাল বাগান, কত রকমের দেশি বিদেশি গাছ, না দেখলে ভাবা যায় না। আমরা নাম কিছুই জানি না, কিন্তু আমি বিভিন্ন এক্সিবিশনে তার গাছ দেখেছি, দেখে আপ্লুত হয়েছি, অভিভূত হয়েছি যে এরকম একটা মানুষ নিজেকে কিভাবে সরিয়ে রাখেন প্রচারের আলো থেকে। তো তার মাধ্যমে উপকৃত হয়েছে বর্ধমান রাজ কলেজ, সেখানে বটানিক্যাল গার্ডেন করছেন। আমাদের বিবেকানন্দ কলেজ উপকৃত হয়েছে, বিভিন্ন এক্সিবিশনে তিনি গাছ সম্পর্কে বক্তব্য রাখেন বা তিনি গাছের আমাদের বিভিন্ন ধরনের সাপ্লাই দেন। আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বটানি ডিপার্টমেন্ট তাকে তার সাহচর্যে একটা বড় আর্ট গাছ গ্যালারি করেছিল। হ্যাঁ, এছাড়া বর্ধমানের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সব ক্ষেত্রেই আমরা দেখি বিশ্বনাথ দাস একজন বিশিষ্ট, তিনি পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানের তিনি একজন বিশিষ্ট শিক্ষক এবং 40 বছর ধরে শিক্ষকতা করার পর অবসর নিয়েছেন, বছর 2-3 হলো। কিন্তু তার নিরলস প্রচেষ্টা, তার যে এখনও মানে কোনোদিন একটু ছেদ পড়েনি কাজ, মানে কর্মক্ষেত্রে, সেটা ভাবা যায়, সেটা পরিস্ফুট হয় তার কর্মপরিধি স্ফুরণ দেখে এবং ইচ্ছা শক্তি দেখে আমরা অভিভূত, আপ্লুত। তো আজকে স্যারের কাছে একটু জানতে চাইব যে এই যে আপনি এতদিন ধরে গাছের চর্চা করছেন, হ্যাঁ, এই আকর্ষণ গাছের প্রতি, হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতার আকর্ষণ একরকমভাবে হয়েছিল প্রকৃতি দেখে, তার শিক্ষকদের মাধ্যমে। হ্যাঁ, তো বিভিন্ন মানুষের, হ্যাঁ, কেউ আমাদের যে ডিএম ম্যাডাম যিনি আছেন, হ্যাঁ, খুব ভাবতে পারলে তার বাবা একজন শ্রমজীবী মানুষ ছিলেন, অথচ তিনি আজ কত জায়গায় আইপিএস হয়েছেন, আইএস হয়েছেন। তো তিনি প্রথম সমাজে বিভিন্নভাবে সমাজের অরাজকতা দেখে তিনি ভেবেছিলেন আমি যদি একজন বড় প্রশাসক হই, তো সেই তিনি সফল হয়েছেন। হ্যাঁ, আজকে তো এক একটা মানুষের এক একটা ঘটনা তাকে আপ্লুত করে এবং আগ্রহ সৃষ্টি করে। তো বিশ্বনাথ দাস, তার কাছে আমরা আজ তাকে পেয়েছি। তো আপনার এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনি গাছের প্রতি এইভাবে আকর্ষিত হলেন বা আগ্রহান্বিত হলেন, একটু যদি বলেন। আচ্ছা, বলি তাহলে, খুলেই বলি। আমি অবশ্য আজ পর্যন্ত কাউকে বলি না, বলি কি ব্যাপারটা। আমার জন্ম হচ্ছে 1964 সালে। আমার বাবা 1966 সালে মারা যান, মানে আমার তখন মাত্র 2 বছর বয়স। বাবা কিন্তু সরকারি কোনো মানে চাকরি করতেন না, খেটে খাওয়া মানুষ ছিলেন, সোনারপুর দোকানে কর্মচারী ছিলেন। তা যাক, সে তখনকার দিনে 66 সালে যখন মারা যান, তখন আমার 2 বছর বয়স। আমাদের বাড়ি আরও 4-5 ভাই বোন, মা ইত্যাদি সংসার। তা তখন আমাদের যে পরিস্থিতিটা হয়েছিল, তখন আমাদের মানে বেঁচে থাকাতে একটা বিরাট সংগ্রামের ব্যাপার ছিল। আমার বাড়ি এই মিঠাপুকুরে, বর্ধমান শহরে একেবারে প্রাণকেন্দ্র মিঠাপুকুরে আমার বাড়ি। বাড়িতে আমার মাত্র 2টো মাটির ঘর, ওই খড়ের চালা ঘর ছিল, কিন্তু জায়গা আমাদের বাড়িতে অনেকটাই, 16 কাঠা মতন জায়গা আমার বাড়ি। বা তার কাজে জায়গা অনেকটাই ছিল। আমার মা তখন ভীষণভাবে মানে
অসহায়, আর তবুও কয়েকটা ভেঙে আর্থিক সংকট আমাদের তখন, কয়েকটা আত্মীয় স্বজনও ছিল না, যে আমাদের তখন বেঁচে থাকাটাই বিশাল একটা সংগ্রামের ব্যাপার ছিল। তা সেই সময় মা করেছিলেন কি, আরও আমার যে আমি সেজও ছিলাম বাড়ি, তা যা হোক আমার ওপরে 2 দাদাটা ছিল, বোন ছিল ইত্যাদি, মা তারা কী করেছিল যে সেই সময় কোনো রকমে আমাদের জীবিকা নির্বাহের জন্যে, যে বাড়ি যেহেতু এতটা জায়গা আছে, তখন এদের তো জায়গা জমি ছিল না, আর আমার মা বলেছে যে আমি যে জায়গাটা এসেছি সেই জায়গা আমি বিক্রি আমি কাউকে করবো না, না খেতে পারলে ভিটে বিক্রি করবো না, আমার শ্বশুরের ভিটে একদম। তা মা কিন্তু ওই মাটি কামড়ে পড়েছিলেন, আমরা হয়তো 2-3 দিন না খেয়েও আমাদের ছিলাম, কিন্তু মা কিন্তু ভিটেটা বিক্রি করেনি, আঁকড়ে রেখেছিল। এবং ওই ভিটেতে তখন কিছু মানে জীবিকা নির্বাহের উপযুক্ত গাছ তখন লাগাতো, মানে সেই গাছগুলোই কিন্তু আমাকে ওই এত বড় করেছে। আমি হাই স্কুলে চাকরি করেছি, আমার বাড়ি এখন 3 তলা বাড়ি, কিন্তু আমার এই গাছপালাটাই আমাকে এই প্রাণ বাঁচিয়েছে, গাছই আপনাকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছে। তা তখন মার জীবিকা নির্বাহের জন্য কিছু গাছ বাড়িতে লাগাতে, এবং সেখান থেকে কিছু ফসল আমার ওপরে দাদা বা দিদি যারা ছিল, তারাও খুব একটা বয়স ছিল না, তো 7-8 বছরে তারা এরাও ছিল, তারাও সেই বাড়ির যে ফসল হতো মা যে যেতেন না, সেগুলো পাড়ার লোককে দিয়ে যা 2 আনা 1 আনা যা পয়সা পেত, ওই আমাদের তখন জীবিকা নির্বাহ চলতো। তা যা হোক আস্তে আস্তে আমরা বড় হই। তা ওই যে সেই সময় থেকে যে একটা পরিবেশের গাছপালার উপর যে একটা টান, আমাদেরও একটা ভালোবাসা জন্মেছিল, ওরাই আমাদের কিন্তু প্রাণটা বাঁচিয়েছিল সেই সময়। তার উপর আমার তো একটা টান, ফুল ফলের গাছ, সে ফুল যদি হতো, ফুলও পুজোর জন্য কারো বাড়িতে দিত, সে 1 পয়সা 8 পয়সা যা দিত, কিছু শাক সবজি হতো, তারপরে লাউ কুমড়ো ইত্যাদি নানা রকমের ইত্যাদি হতো, ফসলে কিছু বিক্রি হতো, তাতে আমাদেরও সেদ্ধ করে আমাদেরও চলতো, আবার তার থেকে 2 পয়সা হলে 2 পয়সা চাল কিনতে পারতো। মানে খুব আমি সোজা কথাই বলছি যে তখন আমাদের চাল কেনাটাও একটা কিছু না, যে 1 কেজি চালও অন্তত কিনতে পারবে, এইভাবে আমাদের কিন্তু বাস্তবের পথে হেঁটেছে না, এইভাবে দিন চলেছিল আমাদের। তখন আমাদের গাছপালা তো ওই জন্য টান, এবং সেগুলো তো আমরা দেখেছি। এবং তখন তার পেস্টিসাইড ছিল না, কিছু ছিল না, একটা গাছকে কিভাবে পরিচর্যা করতে হয়, তার কোন সময় তাকে গাছটা লাগাতে হয়, গোবর সারই মূলত, গোবর সার, তা এমনি পাতা পচা সার কলার দিয়ে, এই যে গাছপালাগুলোকে কীভাবে করলে গাছটা সুস্থ থাকবে, তাদের কী দিলে পোকামাকড় লাগলে কী, সে তখন দেখেছিলাম মা ওই সেই কেরোসিন তেল ঘুটে ছায়েতে মাখিয়ে তারে দিত পোকামাকড়ের জন্য, কিনা ফাঙ্গাস চলে যাবে। এই যে এইভাবে গাছগুলোকে কীভাবে পরিচর্যা করতে হয় না করতে হয়, সেগুলো তখন থেকে আমাদের শেখা, আর সেটা থেকে একটা বিরাট অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল। তারপরে আস্তে আস্তে যা আমরা স্কুল লেভেল, কলেজ লেভেল অনেক করে হয়ে টিউশন করে বা করে মানুষ হয়ে 1985 সালে তখন আবার আমার দিকটা একটু অন্যরকম চেঞ্জ হলো। কারণ 1985 সালে আমি তখন প্রথম আমাদের বর্ধমান CMS বাবুরবাগ স্কুলে, বাবুরবাগ না তখন BC রোডে ছিল, সকালে মর্নিং হতো, আমি সেখানে জয়েন করি। এবং তখন একটা এলো, আমার জোর এলো যে আমার তো আর গাছপালা জীবিকা নির্বাহের জন্য নয়, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, কাজে আমার জীবিকাটা সেইভাবে নয়, আমি এখন মানুষের কল্যাণে যাতে গাছপালা করতে পারি, সেই সময় থেকে তখন বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ইত্যাদিতে লাগাতে শুরু করি। এবং সব থেকে যেটা ব্যাপার, মানে আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে উঠেছিল যে আমাদের স্কুল তখন BC রোড থেকে বাবুরবাগ CMS স্কুলে যেটা মর্গ, মানে যেটা মেডিকেল কলেজের মর্গ, সেখানে আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো জানবেন যে ওই এলাকায় আমি 85 সালে কথা বলছি, সেই সময় ছাত্রাবাস কয়েকটা ছিল, তখন কিন্তু কৃষ্ণসাগর পার্কও হয়নি, কৃষ্ণসাগরের অঞ্চলে মানে খুব গভীর গাছপালা জঙ্গলে ভরা ছিল, মানুষরা ওইখানে পায়খানা টায়খানা করার জন্য হয়তো সেখানে যেত। তখন সেখানে ওই ক্যাট বলে আর্ট গ্যালারিও হয়নি, আর কৃষ্ণসাগর পার্কও ঘেরা হয়নি, আর মেডিকেল কলেজে ওখানে যদি কোনো রিক্সাওয়ালাকে বিকেল 3টে পর বলতো যে আমি হস্টেলে যাব কি বিশ্ববিদ্যালয়ে যাব, তখন কেউ আর ভয়ে নিয়ে যেতে পারতো না। আর ওখানে ইলেকট্রিসিটিও ছিল না, কারণ ওটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। তা ওই সময় আমাদের বিদ্যালয় 1986 সালে সেখানে আমাদের স্কুলে যায়, এবং 85 সালে সেখান থেকে বিল্ডিং শুরু হয়, এবং আমি 85-85তেই আমি জয়েন করি CMS, মানে তখন BC রোডে। এবং তখন আকবর সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান বর্ধমান পৌরসভার, এবং উনি আমাকে, আমার তখন সদ্য বয়স কিন্তু 20 বছর হয়নি, আমি তখন চাকরিতে ঢুকেছি 20 বছর বয়সে। তখন আকবর সাহেব বলেন যে আমার স্কুলটাকে গড়ে তুলতে হবে, এবং আমার হাত ধরে খুব তার চোখের জল ফেলেছিলেন
যে আমার স্কুলটাকে গড়ে তুলতে হবে, ওরকম যে একটা স্কুল করতে যাচ্ছি। তা সেই সময় আমার একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে যে এই একটা অস্বাস্থ্যকর পরিবেশ, তখন মর্গে তার জেনারেটর নেই, কিছু নেই, বিচ্ছি দুর্গন্ধ। তখন লাস্ট কিন্তু 7 দিন 10 দিন পর ওই গাড়ি করে, ঠেলা গাড়ি করে তখন নিয়ে পোড়াতে যেত। তখন আর এরকম গাড়িও ছিল না, এসিও ছিল না, কিছুই ছিল না, বিচ্ছি দুর্গন্ধ। এবং সব থেকে জঘন্যতম পরিবেশটা ছিল কি আমাদের স্কুলে, তখন যে পানা, কচুরি পানার যে গাছ ছিল, সেখানে কচুরি পানাগুলো এতটাই হাইট ছিল যে সেখানে যে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকতো কচুরি পানা যেতে পাকের মধ্যে, মানুষটাকেও চেনা যেত না, অর্থাৎ কাউকে যদি মেরে ওখানে ফেলে দেওয়া হয় কেউ কাউকে দেখতে পেত না। সেই জায়গাটায় আমাদের স্কুল গেল এবং তখন দেখলাম যে এই অস্বাস্থ্যকর পরিবেশ, পানা গাবা, এবং বিল্ডিংটা আমাদের দেখবেন এখনও পর্যন্ত একটা সরু মতন দেখতে লাগে, কারণ চারদিকে ছিল জল, পাঁকে গাবা। তা সেখানে বিল্ডিং করা উপযুক্ত নয় বলেছিল বলে কোনো রকমের শাল বলগা দিয়ে ওই 20 ফুট ভরাট মতন করে সেখানে বিল্ডিংটা হয়েছিল, চারদিক ছিল গাবা এরকম। তা তখন আমার একটা চ্যালেঞ্জের মধ্যে আসি যে আমার বাড়িতে এত সুন্দর করে গাছপালা ইত্যাদি করেছি, আমার জীবিকা নির্বাহের জন্য তারাই করেছি, আজ আমি চাকরি পেয়েছি, কাজে এই পরিবেশটাকে আমি গড়ে তুলব। তাই তখন সেটা চ্যালেঞ্জের মতো নিয়ে আমাদের স্কুলের চারপাশে সেই 85 সাল থেকে আমি কিন্তু বৃক্ষরোপণ করে আসছি। এবং তখন কিন্তু ওদিকে গরু ছাগল প্রচুর চড়তো, মানুষের গরু ছাগল চড়ার জায়গা ছিল, তখন কিন্তু এরকমভাবে গাছ লাগানো যেত না। ইটের ঘেরা বা শক্ত করে সেই লোকের কাছে কেউ যদি 20টা ইট দিত, কে বাড়ি ভাঙছে দৌড়ে যেতাম, গিয়ে আদলা ইটগুলোকে কুড়ি নিয়ে এসে সেগুলো দিয়ে বেড়া দিতাম। তখন বেড়াকুলমি বলে একটা গাছ পাওয়া যেত প্রচুর, দেখবেন যে চারদিকে হতো, ওখানে এখন তার দেখতেই পাওয়া যায় না খুঁজে, সেগুলো নিয়ে এসে বেড়া দিতে গাছ সেই তখন থেকে শুরু করি। কারণ ওখানে আমাদের স্কুলে তখন প্রচুর ছাত্র ছিল, এখন যাচ্ছে প্রত্যেক স্কুলের ছাত্র যেমন খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম হয়ে যাচ্ছে, তখন প্রচুর ছাত্র ছিল আমাদের এখানে। তা সেই ছাত্রদের থেকে পরিবেশকে রক্ষা করার জন্যে তখন থেকে গাছ লাগাতে শুরু করি। তারপরে আবার 1992 সালে যখন বিজ্ঞান মঞ্চ যখন প্রতিষ্ঠা হলো, 98 সালে আপনারা দেখবেন যে পরিবেশবিদ্যাকে যখন সুপ্রিম কোর্টে অর্ডারে বললো যে বাধ্যতামূলক করতে হবে, এবং তখন দেখবেন প্রতিটা স্কুলে একটা ইকো ক্লাব বলে একটা পরিচিতি হলো। আপনি 240টা ইকো ক্লাবের দায়িত্বে ছিলেন শুনেছিলাম, হ্যাঁ এরকম তো সেগুলো কিভাবে আপনি সামলাতেন? আচ্ছা হ্যাঁ, তখন আবার আমার এটা হলো কি, যখন ইকো ক্লাবগুলো হলো তখন ইকো ক্লাবের নোডাল এজেন্সি ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এবং যেহেতু আমি গাছপালা নিয়ে এরকম সারাদিন 24 ঘন্টায় আমি তখন গাছপালা নিয়ে থাকতাম বলে বিজ্ঞান মঞ্চ থেকে তখন আমাকে বিভিন্ন জায়গায় পাঠাতো, শুধু বর্ধমান শহরে না, বর্ধমান শহরের বাইরে বিভিন্ন সাব ডিভিশনগুলো তো দুর্গাপুর স্মৃতি জায়গায়, যে ওখানে গেলে বিশ্বনাথ দেখো দিনে কী গাছ লাগানো যেতে পারে, তারে কী মেডিসিন প্ল্যান্ট লাগাতে হবে, বা তখন তার গাছের এত সরকারি দপ্তর থেকেও গাছ লাগানো ছিল না কোনো, তখন কিন্তু কোনো সংস্থা ছিল না, আমি এখনও জোর কথা বলছি, তখন কোনো ওই পরিবেশে গাছে লাগানো, মুখ লাগানো কোনো সংস্থাই ছিল না। তখন কিন্তু ইকো ক্লাব রয়েছিল এবং ইকো ক্লাব থেকে আমাকে সেখানে দায়িত্ব নিয়ে পাঠাতো যে ওখানে গিয়ে কী গাছ লাগানো যায় একটু দেখানো ওদের ক্যাম্পাসে। তখন সেই ইকো ক্লাব যে 240টা যে ইকো ক্লাব ছিল বিভিন্ন জায়গায় আমাকে পাঠাতেন, এবং আমি বিজ্ঞান মঞ্চে প্রতিনিধি হিসেবে গিয়ে সেখানে কী গাছ লাগানো হবে, কী সেই গাছের চারা দেয় গেল, সেগুলো সেই 98 সাল থেকে এইভাবে করে আসছিলাম। তারপরে বর্ধমান শহরের বুকে তখন আমার নিজস্ব হিসেবে গিয়ে যেতাম, যেমন হচ্ছে এখনও দেখবেন যে উইমেন্স কলেজে যে সামনে আর্চে মতন করে যে গাছে ব্যারিকেড করা, সেটা আমারই করে দেওয়া, সেটা তো 2000 সালে, তখন সুকৃতিবাবু প্রথম প্রিন্সিপাল হয়ে আসেন। বিবেকানন্দ কলেজে এখনও দেখবেন যে বড় বড় মেহগনি গাছ বানাচ্ছে, প্রত্যেকটি গাছ কিন্তু আমার লাগানো। এবং ভূদেববাবু 1996 সালে যখন ওখানে প্রিন্সিপাল হয়ে আসেন, ভূদেববাবু আমার বাড়ির পাশেই ছিলেন, আমি ওনাকে বললাম যে বিবেকানন্দ কলেজে একবার গাছপালা কিছুই নেই, শুধু জঙ্গলে ভরা আছে, স্যার ওখানে কয়েকটা অ্যাসিডেবল গাছ বসান। দেখবেন এখনও যে মেহগনি গাছগুলো বড় বড় গাছ আছে সেগুলো আছে, সেগুলো আমার প্রত্যেকটি গাছ লাগানো 1996 সালে। টাউন স্কুলের প্রথম যখন ইকো ক্লাব বলে যখন আশিসবাবু যখন ওখানে এলেন হেডমাস্টার হয়ে, এবং আশিসবাবু আমাদের আকবর সাহেব এদের বন্ধুত্ব লোক ছিলেন। আমরা শিশু নিকেতন স্কুলে ধীরেনবাবু, ওনার আকবর সাহেবের খুব পরিচিত ছিলেন। ধীরেনবাবু ওনার স্কুলের শিশু নিকেতন যখন স্কুলে প্রথম যে গাছগুলো এখনো পুরোনো আছে সেগুলো সবই আমার হাতে লাগানো। এইভাবে বিদ্যার্থী গার্লসে কৃষ্ণাদি ছিলেন এর বিশেষ, এবং ওখানে যে প্রথম গাছপালা যেগুলো লাগানো সবই আমার, মানে এরকমভাবে শুধু বর্ধমান শহরে নয়, বিভিন্ন জায়গায় এইভাবে গাছ কিন্তু সেই ধারাবাহিকভাবে সেই যে 85 সাল থেকে মানে জনগণের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যে গাছপালা সেগুলো এইভাবে তখন থেকেই চলে আসছে। এরপরে আমি খুব সংক্ষেপে এবার বক্তব্য এবার আমি আসছি এবার ধারের দিকে, কারণ এগুলো বলে আর শেষ করা যাবে না, আর আমি বেশি আবার আর কিছু বাড়াতে। কত রকম গাছ আছে আপনার বাড়িতে? আচ্ছা, ওগুলো আগে আরেকটু বলে নিই যে এগুলো তো গেল ফরেস্ট্রি গাছ, বাউন সিজন বা ইত্যাদির জন্য গাছপালা লাগালো, বা মেডিসিন প্লান্ট লাগার জন্য।
এখন আবার একটু বলি যে কোভিড যখন এলো 2020 কুড়ির পর যখন কোভিড এলো তখন আমার একটু মানে হবিটাকে একটু চেঞ্জ করলাম, মানে এটা গবেষণামূলক মতনভাবে জন্য দেখতে গেলাম যে আমাদের তো এতদিন বিজ্ঞান পড়িয়ে এসছি, এনভায়রনমেন্ট পড়িয়ে এসছি, আমরা গাছে মানে বইয়ের পাতায় এমন অনেক গাছপালা দেখেছি যেগুলো আমাদের এইখানকার নয়, অন্য কান্ট্রিরও গাছ হতে পারে, আমাদের দেশে অন্য রিজিয়নও হতে পারে। যেমন আমি দু একটা গাছের নাম বলছি, এরকম অজস্র গাছ আছে, এই গাছপালা নিয়ে পরে আপনাদের স্টুডিওতে পরে আলোচনা করা যাবে। যেমন হচ্ছে মেঘালয়ে একটা গাছ, একমাত্র গাঢ় পাহাড়ের যেটা মূল অরিজিন করসপত্তি, তা সেটা পোকামাকড় খায় এবং কলসি মতন জ্বলে সেখানে পোকামাকড় হয়ে যায়। সেই করসপত্তি গাছও যদি কেউ যান আমার বাড়িতে দেখাবো, এখন 27টা কলসি ওখানে ধরে আছে এবং গাছটাকে বলছি মানে ওটা দুরকম ভ্যারাইটি, একটা বাড়ি মানে অনেক সময় সাজিয়ে রাখার জন্য একটা হাইব্রিড ভ্যারাইটি হয়, আর একটা যেটা বলা হয় ওয়াইল্ড ভ্যারাইটি, সেই ওয়াইল্ড ভ্যারাইটি আমার কাছে করসপত্তি আপনি পাবেন। যেটা দার্জিলিংয়ের একবারে উপর উচ্চটায় যেখানে 10 ডিগ্রি টেম্পারেচারে যে পাইন গাছ, সেই পাইন গাছ আমার বাড়িতে পাবেন। আপনার যে পৃথিবী ওয়ার্ল্ডের যে এখনো পর্যন্ত মানে যেটাকে বলা হচ্ছে আপনার লিভিং ফসিল গাছ, গিঙ্গো বাইলবা, গিঙ্গো বাইল আমার বাড়িতে পাবেন। কারণ এই গাছগুলো আমার একটা গবেষণামূলকভাবে এরকম করতে চেয়েছিলাম 2020-তে যখন কোভিডের জন্য যখন আটকে রইলাম 1.5 বছর, তখন আমি দেখলাম যে আমার থিমটাকে একটু চেঞ্জ করি, যে আমি চাইলাম যে মানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বটানি স্টুডেন্টরা বা স্কুল স্টুডেন্টরা তারা বইয়ের পাতায় যে গাছগুলো পড়ে সেই গাছগুলোকে যদি আমার বাড়িতে রিভাইভ করতে মানে তাদেরকে যদি হ্যাবিচুয়েট করতে পারি, এখন আমার সেদিকেই মানে একটু গবেষণায় বলুন যাই বলুন ওরকম করে আমি সাকসেসফুল, এবং ভারতবর্ষের বিভিন্ন ক্লাইমেটের গাছ আমি করতে বাড়িতে করেছি, যেটা গর্ব করেই বলুন বা যাই বলুন মানে অন্য কোনো মানে গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন বলুন বা অন্য জায়গায় অন্য মিউজিয়ামে যদি যান, লিভিং মিউজিয়াম বা জুলজিক্যাল যে সমস্ত বোটানিক্যাল মিউজিয়াম আছে সেখানে গেলে ওই ক্লাইমেটে গাছটা পাবেন, কিন্তু আমার বাড়িতে আমি করতে সমর্থ হয়েছি ভারতবর্ষের যে কোনো ক্লাইমেটের গাছ এবং 7টা কান্ট্রি গাছ। হ্যাঁ, 7টা কান্ট্রি গাছ আমার বাড়িতে, বিশেষ বিশেষ গাছ যেগুলো এখন আমি যেগুলো করছি, এবং এগুলো হয়তো কিছুদিন পর মানে আমি হয়তো মানুষজনকে দেখানোর জন্যে বাড়িতে করবো। এখন এগুলোকে যেহেতু খুবই তত্ত্বাবধানে রাখতে হয় এবং আমি রিটায়ার করে গেছি আজ 2 বছর, যার জন্য তাদের পেছনে 24টা ঘন্টার মধ্যে 22টা ঘন্টা তাদের জন্য আমাকে সময় ব্যয় করতে হয়, মানে এই গাছগুলোকে এই ক্লাইমেটে হ্যাবিচুয়েট করার জন্য। আচ্ছা, তো কত রকম গাছ আছে আপনার বাড়িতে? আমার বাড়িতে এখন প্রায় 4,500 ধরনের গাছ আছে, মানে সেই ছোট থেকে বড় থেকে নানান ধরনের গাছ, এবং হয়তো বললাম যে 7টা কান্ট্রি স্পেসিফিক গাছ আমার বাড়িতে। ফলের গাছ কত রকম আছে? সব মিলে অত গাছ, এবং কোনো গাছটা কিন্তু আমার বাড়িতে হ্যাঁ মানে তবে অর্নামেন্টাল গাছের সংখ্যা খুবই কম, কারণ এগুলো তো সিজনাল গাছ। আমি এগুলো না করে যে গাছগুলো বনস্পতিও রয়েছে, হ্যাঁ যে গাছগুলো লং লাস্টিং গাছ এবং সব থেকে এখন যেগুলো করছি রেয়ার ভ্যারাইটি গাছ, অন্য ক্লাইমেটের গাছ, সেগুলো আমি বাড়িতে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার তো এত গাছ, এত পরিসর, হ্যাঁ, তা আপনি এই গাছের জন্য আর ভবিষ্যতে কি ভাবছেন যে আর কিভাবে এগোবেন আপনি এই বনসৃজনের লক্ষ্যে? বনসৃজনের লক্ষ্যে মানে ধরুন এখনো গাছ তো ধরুন লাগাচ্ছে হাজার হাজার, দেখাচ্ছে 1000 লাগলাম, হ্যাঁ 2000 লাগলাম, কিন্তু 10টাও বাঁচে না। হ্যাঁ, এই ব্যাপারে আপনার যদি কিছু মনে হয় না, হ্যাঁ সেটা ব্যাপারটা আমি প্রথম থেকে কিন্তু আমি এটা বলে যে আমার স্কুলে যে অত গাছ মানে যেটা 25 সাল থেকে বসেছি, আমি কিন্তু কোনো বছরে ওই ব্যাপক পরিমাণ 100-200 গাছ আমি সেইভাবে বসাইনি। আমি তখন কিন্তু 10টা গাছ বসি, 10টা গাছকে কিন্তু ইটে ঘেরা দিয়েছি, 10টা গাছকে ফুল প্রোটেকশন দিয়েছি। মানে আমার নীতি এটা যে আমার মানে আমার ওই ক্রাইটেরিয়া রইলো যে আমি 2000 গাছ বসাবো কি আমি 1 লক্ষ গাছ বসাবো, কি আমার এত গাছে আমার টার্গেট, আমি টার্গেটটা কোনোদিন বেঁধে আমি এগোইনি। আমি জানি যেখানে যদি আমি 5টা গাছকে যদি আমি বসাতে পারি, 5টা গাছকে কিন্তু মানুষ করবো, মানে এই নীতিটাই কিন্তু প্রথম থেকে আছে। এবং এখনও কিন্তু সেটা নয় যে আমি অন্য জায়গায় গিয়ে একবারে আমি এবারে 10,000 গাছের চারা বসিয়েছি বা কাউকে বড় করে বলা যে আমি এবারে 5,000 গাছ বসি, আমি সেটা করি না। এখনও বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান কে আমি যাই, গাছ বসি। রিসেন্টলি ধরুন আমি আজকেও রাজকলেজে গেছি, ওদেরও বসানো হচ্ছে। তা আমি ওদেরকে কিন্তু এবছর মাত্র 8টা গাছ বসিয়েছি, স্পেসিফিক গাছ, যে গাছগুলো ওখানে রাজকলেজ। হ্যাঁ, ওদেরও এবারও অন্য সপ্তাহ হলো। আমরা দেখুন কী কী গাছ অন্য সপ্তাহে, যেমন ওদের যেটা ওই ক্যাম্পাসে ছিল না, সে ক্যাম্পাসে ছিল না, যেমন ওদের মহুয়ার ছিল না, ওদের ছিল না সবেদা, ছিল না জলপাই ছিল না, এবং এবছরে ওদের 8টা গাছ দিয়েছি।
মানে যে গাছগুলো ওদের ছিল না সেই গাছগুলো বসিয়েছি। যেমন গত বছর মাত্র ওদের 5টা গাছ বসিয়েছি। 5টা গাছের মধ্যে একটা স্পেসিফিক গাছ দিয়েছি রুদ্রাক্ষ গাছ, যে গাছটা এখন গেলে দেখতে পাবেন 4 ফুট থেকে। আমি নেপাল থেকে একটা রুদ্রাক্ষ গাছ এনেছি, বাহ, বা সেটা রাজকরে বসিয়েছি, যেহেতু রুদ্রাক্ষ নেই। মানে আমি এখন এই ধরনের গাছগুলো ফলগুলো কি রুদ্রাক্ষের মতো হয়? রুদ্রাক্ষ এমনি অরিজিনাল ফলের মতন, কিন্তু আপনারা যেটা অনেকে ভাবেন যে একমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষটা কিন্তু বেশি কোনো গাছ নয়। একটা গাছ থেকে হয়তো কয়েক লক্ষ রুদ্রাক্ষ হলো, তার থেকে হয়তো একটা মাত্র হয়তো একমুখী বেরোলো। অর্থাৎ একমুখী রুদ্রাক্ষটা হচ্ছে একটা এক্সেপশনাল। আমার বাড়িতে রুদ্রাক্ষ গাছ আছে, প্রায় 25-26 বছর গাছ, প্রচুর রুদ্রাক্ষ হয়, কিন্তু এখানে কোথাও নেই। আমার বসানোর রুদ্রাক্ষ গাছ বর্ধমানে 3 জায়গায় আছে, আমিই বসিয়েছি। একটা 100 মন্দিরে আছে, 26 বছর আগে আমি আমার বাড়িতে একটা বসিয়েছিলাম নেপাল থেকে না, আর 100 মন্দিরে এখনও দেখতে পাবেন রুদ্রাক্ষ হয়। সেখানে বসালাম আমি রাজকলেজে গত বছরে, এবং এই বছরে আপনার ইয়ের দিনকে, রথের দিনকে আমি সমলা মন্দিরে 3টে গাছ বসিয়ে দিয়ে এসেছি, দেখবেন সমলা মন্দিরে খুব ভালো জায়গা। রথের দিনকে, রথ টানার সময়তে, কিন্তু কোনোদিন প্রচার করিনি, কাউকে ডাকেনি, ছবি তুলিনি। আমি ওখানে মেন পুরোহিত বা আর যারা দায়িত্বে আছে 2-3 জন, তাদেরকে ডেকে নিয়ে আমি গাছ বসিয়ে দিয়েছি, কিন্তু কোনোদিন কাউকে ছবি তুলিনি, দেখাও নেই। রথের দিনই বসিয়ে এসেছি, রুদ্রাক্ষ বসিয়ে দিয়ে এসেছি। ওখানে আমলকি বসিয়েছি, ওখানে আমলকি গাছ ছিল না, ওখানে একটা হলুতিকি গাছ ছিল। তা আমি এবারে ওদের ওখানে দিলাম কি দিলাম বহেরা দিলাম, ওদের ওখানে দিলাম রুদ্রাক্ষ দিয়েছি, আর দিয়েছি আমলকি দিয়েছি। মাত্র 3টে গাছ বসিয়েছি। আমরা দেখুন এক গাদা গাছ বসে, না, যেগুলো বাঁচবে, বাঁচানো যাবে, বাঁচানো যাওয়ার থেকে ওদের ওই গাছ এই 3টে নেই ওখানে নেই। ও আচ্ছা, যে আমি বসাই যে গাছটা ওই জায়গায় নেই, সেই রকম গাছ দেখে এবং সেই গাছটা কোথায় বসানো যাবে তার উপযুক্ত জায়গা আছে কিনা সেরকম। যেমন সমলা মন্দিরে মাত্র 3টে গাছ বসিয়েছি। ওরা বললো বৃক্ষরোপণামুখ, আমাদের বৃক্ষরোপণ বসে প্রচার করতাম না, কিছু করতাম না। আপনার এখানে এই 3টে গাছ অ্যাপ্রিপিয়েট, আমি চারা এনে দেবো, আমি আপনারা থাকবেন, বসিয়ে দিয়ে যাবো। রথের দিন ওদের ওখানে বসিয়ে এসেছি। রাজকলেজে গতবারে মাত্র 3টে গাছ বসিয়ে দিয়ে এসেছি। এবারে রাজকলেজে 5টা গাছ দিয়েছি। তা বললাম এক গাদা গাছ বসাবেন না, এই 5টা গাছকে যত্ন করবেন, আর এক গাদা যত্ন করে বাঁচানো যাবে সেগুলো এইতে বিশ্বাস, সে কথাই লাগানো। আমার কখনো টার্গেট নেই যে আমার এই এই বছরে এত গাছ আমি বসাবো। এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কত গাছ লাগানো হবে, 100, 200, 5000, 2000 এরকম বলে। আমি কিন্তু কখনো এই টার্গেট লাগানো হয় না, আর বাঁচে না। 100 লাগালে 5টাও বাঁচে না। আমি ওই টার্গেটে কোনোদিন পক্ষপাতী না। আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। আর সেখানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমার গাছ বসাতে দিলে আমি নিজে গিয়ে আগে দেখবো যে ওই জায়গায় ওই গাছটা উপযুক্ত কেন। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি। এখন দেখবেন মানে 4 লাইন সব বড় বড় লেন হচ্ছে, অমুক হচ্ছে, দেখবেন মাঝে যে ব্যারিকেডগুলো আছে মাত্র হয়তো 4 ফুট 5 ফুট মাত্র ইয়ে করছে, সেখানে গাছ লাগাচ্ছে, এবং সেখানে যে গাছগুলো লাগাচ্ছে দেখবেন যে ওই 2 ফুট 3 ফুটের জায়গায় বিক্ষেপ গাছগুলো বসিয়ে দিচ্ছে, এবং কংক্রিটের ওপরে মাত্র 3 ফুট মাটি ফেলা আছে সেখানে বড়। আজকে যার জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখবেন যেমন দেখবেন কলকাতা বড় বড় সিটিগুলোতে ঝড় হলেই দেখবেন যে পরের দিন হয়তো তাদের টেন্ডার দেখে গাছ কাটতে হচ্ছে। কারণটা হচ্ছে কি, সেখানে সেখানে মানুষের অতটা নলেজ নেই। তারা দেখছে যে আমাকে 5000 গাছ বসাতে হবে, তারা ওই কংক্রিটের ওপর 2 ফুট জায়গা, যেমন আমি এখানেও দেখিয়ে দেবো বড় বড় লেনগুলোতে আমাদের এখানে যে তৈরি হয়েছে, সেখানে কন্ট্রাক্টরকে দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে, মাত্র 2 ফুট 3 ফুট গ্যাপে বড় বড় বৃক্ষ গাছগুলো বসিয়ে দিচ্ছে ঘন করে। আর একটা বৃক্ষ গাছ বসাতে গেলে অন্তত সেখানে 15 ফুট গ্যাপিং দিতে হবে, এবং রাস্তার ডিভাইডারে কখনো এরকম বড় বৃক্ষ গাছ বসানো যায় না, কারণ সেখানে মাত্র 2 ফুট কি 3 ফুট মাটি, ছোট গাছ, সেখানে 2 ফুট বা 3 ফুট মাত্র মাটি ফেলা আছে, তার মধ্যে বৃক্ষ গাছটা বসিয়ে কি হবে? সে গাছটা 4 বছর 5 বছর 6 বছর হলো, তারপর ঝড় উল্টে পড়বে। এই নলেজ, এই কমন সেন্স কোনো মানুষের নেই, এবং তাদের টার্গেটটা হচ্ছে যে আমি এবারে 5000 গাছ বসানো করাবো, আমাকে টেন্ডার ডেকে দিতে হবে, আমি মানে এটাই এখন একটা ফ্যাশন হয়ে গেছে। আর এটা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ, সমাজকে কলুষিত। না, অর্থের একটা অপচয় হচ্ছে, দরকার নেই সেখানে অত কোনো কাজ বসবে না। এটা ধ্বংসলীলা হচ্ছে, কারণ একটা গাছ পড়ে গেলে কত ক্ষতি হয় মানুষের। বড় গাছ যদি একটু পড়ে যায় না, এই নলেজ মানুষ মরতে পারে, যারা বসাচ্ছেন যানবাহন ক্ষতিগ্রস্ত হয়, যারা গাছ বসাচ্ছেন বা যাদেরকে দিচ্ছেন তাদের এই চেতনাটা নেই যে ওই জায়গায় ওই গাছটা উপযুক্ত কিনা, বা ওখানে কোন গাছ, অর্থাৎ স্পেসিফিক মানুষকে দিয়ে সেই গাছগুলো বসানো হচ্ছে। একদম একদম খুব দারুণ মানে এটা কথা বলেছেন। আচ্ছা, আপনি কোন কোন দেশ গেছেন যে গাছ সংগ্রহ করতে? দেশ সম্পর্কে বলি। প্রথম হচ্ছে আমি এখন গাছপালা বাড়িতে এতজন, আমি খুব একটা বেশি বাইরে না গেলেও। কিভাবে সংগ্রহ করলেন এত গাছ? সংগ্রহের ব্যাপারটা শুনুন, মানে
হয়তো যারাই বাইরে গেছে তাদের কাছে মানে ইয়ে করেই বলতে হ্যাগলামি করে আমি গাছ জোগাড় করি, জানেন তো। হয়তো কেউ বাইরে গেছেন কি গেছেন, তাদেরকে বারবার ছবি পাঠিয়ে বলে যে আমার জন্য অন্য কিছু না, আমার জন্য একটা গাছ এনে দিন। হ্যাঁ, এইভাবে অনেক গাছ সংগ্রহ করছি। তবে এখন বায়োডাইভার্সিটি একটি জীব বৈচিত্র্য যে আইন, তাতে কিন্তু বাইরে থেকে গাছ আর আনতে দিচ্ছে না। তা এবার এগুলো আমি এখনও অন্যভাবে কালেকশন করি। হয়তো কেউ ওই জিনিসের ওপর নিয়ে গবেষণা করছেন, কোনো একটা রিসার্চ ল্যাব বা ইত্যাদি। যেমন আপনাকে বলছি যে এখন রাবার ইন্ডাস্ট্রি আছে কেরলের মারাপিরাম। যেমন ধরুন আমরা রাবার গাছ আমরা সবাই ভুল জানি, ওই বড় বড় পাতাওয়ালা যে গাছগুলো একটা একটু ব্ল্যাকিশ টাইপের একটা 100 জনকে জিজ্ঞেস করে 100 জন লোকই বলবে এটা রাবার গাছ, কিন্তু রাবার গাছ নয়। রাবার গাছ কেরলের মারাপুরামে হয় এবং সেই গাছটা দেখবেন রাবার কি মানে এক্সট্রাক্ট করা হয়, গাছটা গোড়াতে সেই খেজুর গাছের মতন হাড়ি বেঁধে। আপনারা এখন এটা সার্চ করে দেখতে পাবেন। আপনারা সবাই ভুল বলে এগুলো রাবার প্ল্যান্ট, এটা অর্নামেন্টাল রাবার প্ল্যান্ট, এটা হচ্ছে কেরলের বট। আমার ওই রাবার গাছ আমার কাছে ত্রিপুরায় গেছিলাম আমি, তো সেখানে দেখি রাবার বাগান আছে। সেখানে কি রাবারের একটা প্রজেক্ট ইন্ডিয়া গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছিল বলে আপনি ত্রিপুরায় দেখতে পেয়েছেন। এবার রাবার গাছের পাতাগুলো দেখবেন এই মোটা পাতা নয়, রাবার গাছের পাতাগুলো হচ্ছে পাতলা সরু টগর গাছের পাতার মতন, এবং গাছটা লম্বা টাইপের। এবং যেহেতু ওই গাছে আমাদের এখানে যে রাবার যেটা বলি ওটা হচ্ছে বট গাছ, ওটা সেটা ফাইকাসের পিসিস। হ্যাঁ, ফাইকাস ইলাস্টিসিকা এর নাম, ইলাস্টিসিকা এই গাছটা। কিন্তু এটাই আমরা রাবার গাছ করেছি। তাহলে আপনি বিদেশে কিছু কিছু গেছেন, কয়েকটা জায়গায় আমি বেশিরভাগ তাদের থেকে আনাই। এখন আমি এমনটা হয়ে গেছি যে বিভিন্ন ক্লাইমেটে গাছগুলো করতে গিয়ে এখনো বেরোতে পারছি না একদম, কিন্তু গাছ ওইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে দিয়ে এভাবে কালেক্ট করে আনা করা। আচ্ছা, আপনি আবার স্কুলে CMS বাবুর আমি দেখেছি একটা জিনিস, সেখানে আপনার অসামান্য কৃতিত্ব, যেটা আমি শুনেছি হেডমাস্টার মশাইয়ের কাছে, যে ওখানে ওই স্কুলের যিনি স্থপতি প্রাণপুরুষ বলা যায়, যিনি প্রতিষ্ঠাতা আমানুল্লাহ আকবর সাহেব, বামফ্রন্টের আমলে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, প্রথম সম্ভবত ভাইস চেয়ারম্যান বামফ্রন্ট সরকার আসার পরে। তো তারপরে তিনি একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন, সমাজসেবী ছিলেন, হ্যাঁ, খুব ভালো মানুষ ছিলেন। তো তার মৃত্যুর পর তার একটা মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, সেটা আপনার সম্পূর্ণ আপনার প্রচেষ্টায়। বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে আপনার প্রচেষ্টায়, রবীন্দ্রনাথ, নজরুল, ইভেন নাও সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ এবারে 15ই আগস্ট কয়েকদিন আগে পেরোলো, সেদিনও একটা মূর্তি প্রতিষ্ঠা হলো আপনারই প্রচেষ্টায়, আপনারই আন্তরিকতায়, ঐকান্তিকতায়। তো একটা ভাবতে অবাক লাগে, আপনি যে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে ওখানকার ম্যানেজিং কমিটি আছে তারা করলো না, হেডমাস্টার মশাইয়ের অত ইয়ে নেই, হ্যাঁ, এলাকার নেতাদের অত আগ্রহ নেই, হ্যাঁ, এতদিন ধরে বাম 34 বছর রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল রাজত্ব করেছে, কিন্তু তাদের সেরকম আগ্রহ একটা হলো না। ওটা তো ম্যানেজিং কমিটিতে ছিল, কিন্তু আপনি একজন সহকারী শিক্ষক হয়ে এই যে অসামান্য এই কাজগুলো করেছেন, এতগুলো মূর্তি প্রতিষ্ঠা, হ্যাঁ, তো এইটা মানে কি করে সম্ভব হলো? আর সব খরচ আপনি নিজে দিয়েছেন, এই যে ব্যতিক্রমী, পুরো এক্সেপশনাল, পুরো এটা সম্পূর্ণ। আচ্ছা, এটা করে একটু বলি। ওটা হচ্ছে যে সে বাবুবাগ স্কুলের যে চারপাশের যে পরিবেশ, সেটা আমার নিজের হাতেই করা। তখন ওখানে ইউনিভার্সিটিও গাছ লাগানি, কেউ করানি। তা আমার একটা ইচ্ছে ছিল যে ওই জায়গা একটা আমাদের একটা শিক্ষাঙ্গন, এটা বিশেষ করে যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয় পেছনে রয়েছে, এদিকে মেডিকেল কলেজ রয়েছে চত্বর, ওই জায়গা তো আমাদের স্কুল আজ নয়, ছাত্র অনেক কমে গেছে। একটা শিক্ষাঙ্গন যে পরিবেশ, সেই শিক্ষাঙ্গনের পরিবেশটা আমি অনেকটাই সবুজ করেছিলাম। এখন অবশ্য অনেকটা নষ্টের পথে, আমি 2 বছর রিটায়ার করে গেছি, তা এখন আর মেনটেন্স হয় না, সোজা কথা। তা আমি চেয়েছিলাম যে ওই জায়গাটা পরিবেশের সাথে সাথে একটা শিক্ষাঙ্গন, তো সেখানে কবি মনীষীদের একটু সেখানে তাদের মূর্তি একটু থাকুক শিক্ষাঙ্গন বলে। এবং সবথেকে যেটা আমি চেয়েছিলাম যে এখনও দেখবেন যে পয়লা বৈশাখ বা রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিনে এখনও পালনের জন্য আমি চেয়েছিলাম যে ওইখানে মূর্তিগুলো যদি বসায়, যে ওখানে যেমন বিধানচন্দ্র স্ট্যাচু রয়েছে, বিধানচন্দ্র রায়ের জন্মদিন বা ইত্যাদি, তা এই যে সাধারণ মানুষ যাতে শ্রদ্ধা যাতে জ্ঞাপন করতে পারে। দেখবেন রবীন্দ্রনাথ, নজরুলের মূর্তিটা দেখবেন আমাদের স্কুলে গেটের বাইরে বসিয়েছি সাধারণ মানুষ যাতে শ্রদ্ধা জানাতে পারে। এবং এখনও দেখবেন যে আপনার রবীন্দ্রনাথের জন্মদিন, নজরুলের জন্মদিন, অবশ্য আমিই যাই, মানে আমি উদ্যোগটা নিই যে সেখানে সাধারণ মানুষ, ওখানে যারা মর্নিং ওয়ার্কার্স যারা যান, বিভিন্ন বয়স্ক মানুষরা, তারা ওখানে মালা টালা দেন, আমি যাই একটা অনুষ্ঠান মতন করি। যে চেয়েছিলাম যে এরকম একটা জোন যেটা হবে স্কুলে, যার জন্য ওই মূর্তিগুলো বাইরে বসিয়েছি, যে ওখানে একটা শিক্ষাঙ্গনের সাথে এরকম একটা
কবি সাহিত্যিক যারা রয়েছে শিক্ষার অঙ্গ, শিক্ষার অঙ্গ রবীন্দ্রনাথ শিক্ষার একজন, আমাদের রবীন্দ্রনাথের লেখনী, রবীন্দ্রনাথের ভাবধারা, তার দর্শন চিন্তা, রবীন্দ্রনাথ নজরুল এদের ওই জন্য করে বসিয়েছি শিক্ষার অঙ্গ। আকবর সাহেব মূর্তিটা এই জন্য বসালাম যে সত্যি কথা যে আমি 85 সালে যখন আসি, আমার তখন 14-20 বছর বয়স। আকবর সাহেব তখন ভাইস চেয়ারম্যান 1985, এবং উনি আমার হাতটা ধরে প্রায় কান্নার স্বরেই বলেছিলেন যে আমি সময় দিতে পারি না, আমি এমন একটা জায়গায় স্কুল করছি, পরিবেশটা ভীষণ অস্বাস্থ্যকর, সেটাকে তুমি আমার ছেলের মতন দেখে। এবং আকবর সাহেব নীতিটা আমার খুব ভালো রাখতেন। এবং উনি যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন তো এত শহরে এত বড় সড়ো স্কুল কেউ ছিল না, এবং উনি যে ছেলেগুলো এসে ভর্তি করতেন, আমি সোজা কথা বলছি, আমার তখন কম বয়স ছিল, দেখা যাচ্ছে ওখানে 5-এ যে ছেলে পড়ছে তার বয়স হয়তো আমার সাথে সমবয়সী, মানে 16 বছর 18 বছর ছেলেও তখন 5-এ ভর্তি হচ্ছে আমাদের ছেলে। এবং তারা যাদের ঘরে একবারে শিক্ষার আলো যায়নি, সে সত্যি কথা ধাঙর কুলি, যারা রোড কুলি, তখন আবার মানুষের মল মাথায় করে করে নিয়ে যেত, সেই সমস্ত মানুষের ঘরে ছেলেগুলোকে আকবর সাহেব নিয়ে এসে ভর্তি করতেন আমাদের স্কুলে। তা আমার ওই নীতিটা ভালোবাসতেন, যাদের ঘরে শিক্ষার আলো কোনোদিন যায়নি, যারা বাবা মারা কোনোদিন টিপসই ছাড়া কোনোদিন কিন্তু মানে নিজের নামটা সই করতে যায়নি, তাদের নিয়ে এসে যেহেতু শিক্ষাঙ্গন নিয়ে আমাদের স্কুলটা গড়তে তুলতে রাজি হয়েছিলেন। তা উনি যেহেতু মারা গেলেন, তা ওনার এই স্মৃতিটা যাতে ভুলে না যায়। এখন আমরা যে টিচাররা কিন্তু আকবর সাহেবের নামটা যায় না, কিন্তু আকবর সাহেবের নামটা যাতে মুছে না যায়, আমি ওই জন্য আকবর সাহেবের 4 কন্যা, ওনাদের বিয়ে হয়ে বাইরে চলে গেছে, কিন্তু তাদেরকে নিয়ে এসে আমি মূর্তিটা কিন্তু আমার রিটায়ারমেন্টে আগেই প্রতিষ্ঠা করেছিলাম, যে আকবর সাহেবের এই নীতিটা যাতে কেউ কোনোদিন ভুলে না যায়। ঠিক সেই জন্য আকবর সাহেব মূর্তিটা বলেছিলাম রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর এসব বসে একটা শিক্ষাঙ্গন বলে। এবং আমি রিটায়ার করে গেছি 2024-এ, সুকান্তের জন্ম শতবর্ষ হলো এই মাত্র 2026, 21 মানে এই 26 হলো, 15 আগস্টে হলো। আমি একটা করেছিলাম যে ওখানে যেহেতু বিদ্রোহী কবি নজরুলকে বলা হতো এবং কবি সুকান্তকে বলা হতো তরুণ কবি, তরুণ বিদ্রোহী কবি, এবং তার 100 বছর জন্ম শতবর্ষ কমপ্লিট হচ্ছে এই 2026-এ। তা আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে কবি সুকান্তের মূর্তি হয়তো কোনো বর্ধমান জেলায় কোথাও নেই, এই প্রথম আপনি বসালেন। কিন্তু তরুণ কবি এবং তার যে প্রতিভা, 20 বছর বয়সে তার যে প্রতিভা, মাত্র জীবনকাল 20 বছর 9 মাস তার জীবনকাল, সেই জীবনকালের মধ্যে তার যে কাব্য প্রতিভা এবং সব থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যে তিনি যেভাবে তিনি সবাইকে মানে তিনি কাউকে ভয় ডর না করে তিনি তার লেখনীর মাধ্যমে করেছিলেন, তাই তাকে মর্যাদা দেওয়ার জন্যই কিন্তু আমি সুকান্তের মূর্তিটা আমি স্কুলে বসিয়েছি। এবং তা বলছি আমি রিটায়ার করে গেছি, আমার তাগিদে আমি সেখানে গিয়ে স্কুলকে বারবার বলে আমার আর্থিক সব কিছু দায়িত্ব পালন করে আমি 15ই আগস্ট ওই মূর্তিটা। তা আপনি এদের নামে শুধুমাত্র মূর্তি প্রতিষ্ঠা করেননি, প্রত্যেকের নামে একটা করে গাছ লাগিয়েছেন। শুধু ইভেন নাও যারা টিচিং নন টিচিং স্টাফ যারা মারা গেছেন তাদের নামে একটা করে গাছ লাগিয়েছেন। তো এত সুন্দর গাছের প্রতি আগ্রহ, গাছকে সম্মান দেওয়া, হ্যাঁ, গাছকে মায়ের আসনে বসানো, হ্যাঁ, এটা কিন্তু আপনি করেছেন। আচ্ছা, ওটা তাই বলি, আমার রিটায়ারমেন্ট যেহেতু 2024-এ হলো, আমি 2000 মানে ওটা 2022-এ আমি এটা করেছিলাম, এখনও দেখবেন ফলো করে নাম দেওয়া আছে। মানে আমি দেখলাম যে আমার স্কুলে যারা সহকর্মী, মানে আমার ঢোকার আগে থেকেও যারা ছিলেন, যারা গত হয়েছেন, সে শুধু টিচার না, টিচিং নন টিচিং, যারা ডেলি লেবার ছিল, যারা নৈশ প্রহরী, কাউকে বাদ দিইনি। মানে 2024 সাল পর্যন্ত যারা মারা গেছেন তাদের প্রত্যেকের নামে নামে কিন্তু আমি স্মৃতিবৃক্ষ রোপণ করেছি। এবং শুধু স্মৃতিবৃক্ষ রোপণ করে মানে ওই চাঁচে ঘেরা দেওয়া না, পুরো সেখানে নেটিং করে, সেখানে মানে গ্রিলের খাঁচা করে, তলায় গ্রানাইটে ফলক দিয়েছি। এবং শুধু মানে বসানোটা কোনো ওইভাবে আরম্ভ করে না, কোনো ভিআইপি নিয়ে এসে তার উদ্বোধন এরা না। আমি কাদের নিয়ে এসেছি জানেন, যে যাদের নামে স্মৃতিবৃক্ষ করেছি তাদের টোটাল পরিবারবর্গকে নিয়ে আসি। তাদের হয়তো আমরা একজন নাম করেই বলছি, সুভাষ চট্টোপাধ্যায়, সুভাষ চ্যাটার্জি, তখনকার নাম করা যা ছিলেন, টিচার ছিলেন, তিনি মারা গেছেন। তার ছেলে নাতি এবং তার ওয়াইফ, তারা মানে অর্থাৎ তাদের যারা ওয়ারিশ আছেন প্রত্যেককে পরিবারবর্গকে তাদের সামনে রেখে এক একটা গাছে। আমরা এই পাড়ারই ছিলেন অসীমদা, ছিলেন অসীম করে, মানে এই এলাকারই দেখবেন সেই অসীমদার মানে ওয়াইফ,
তার ছেলে, ছেলের বউ, টোটাল পরিবারবর্গকে তাদের পাশে রেখে কিন্তু এইভাবে বৃক্ষরোপণ করেছিলাম, স্মৃতি বৃক্ষ। একদম আজ নতুনত্ব। হ্যাঁ, এবং আজ হয়তো অনেকের জায়গায় আপনি দেখবেন স্মৃতিবৃক্ষ করছে বা সেই স্মৃতিবৃক্ষের নামে বন করছে, মুখ করছে, প্রচারালয় রয়েছে, কিন্তু আমি কিন্তু ওটা করার পর কোনোদিন কিন্তু প্রচারালয় দিইনি, কোনো বিজ্ঞাপনও দিইনি, কোনো সাংবাদিকও ডাকিনি, এবং সেগুলো দেখবেন ফলো কোনো কবেকার লাগানো আছে। আর আমি সেইভাবেই করে এসেছি। অর্থাৎ আমি যে কাজগুলো করি আমি জানি যে আমি নিজে করলে আমার বাঁ হাত ডানা যেন না জানতে পারে। একদম, এটাই কিন্তু আমাদের শাস্ত্রও বলে যে ডান হাতে দান করলে বাঁ হাত জানতে পারবে না। হ্যাঁ, তো এরকম একটা মানুষ আমরা পেয়েছিলাম। আমরা এতক্ষণ আলোচনা করলাম বিশিষ্ট একজন শিক্ষাবিদ, একজন গাছ স্যার নামে পরিচিত, যিনি তারা সারা পশ্চিমবঙ্গে যার অবদান গাছ লাগানো এবং গাছকে সুরক্ষা করা, হ্যাঁ, ইভেন নাও মানুষের প্রতি ভালোবাসা, একটা মানুষের নামে বৃক্ষরোপণ। হ্যাঁ, সে আমরা সাধারণত খুব বড় বড় লোক যারা, হ্যাঁ, প্রতিষ্ঠিত লোক, স্বনামধন্য, তাদের নামে বৃক্ষরোপণ করি, কিন্তু তিনি একজন সিকিউরিটি গার্ড, তার নামেও বৃক্ষরোপণ করেছেন। এটা কিন্তু অভূতপূর্ব। হ্যাঁ, একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, তার নামেও বৃক্ষরোপণ করেছেন। প্রত্যেক মানুষকে, এর থেকে বড় কিন্তু সাম্যবাদ আর হয় না। হ্যাঁ, তো এইটা তার কাছে সত্যি শিক্ষণীয়, যে প্রত্যেক মানুষকে সমান অধিকার দেওয়া, সমান সম্মান দেওয়া, এটা তার কাছে আমরা শিখলাম। এবং আপনারা এতক্ষণ শুনলেন অনেক তার কীর্তি। যিনি কোনো পুরস্কার, কিন্তু তিনি পুরস্কারের লোভে তিনি সব কাজ করেন না, একদম প্রচার বিমুখ মানুষ। হ্যাঁ, তাকে অনেক অনেক বড় অনেকেই সব শিক্ষারত্ন, অনেকে জাতীয় শিক্ষক অমুক সব বিয়ে করে বেড়ান। হ্যাঁ, সব লবি করেও আজকাল বেশিরভাগ এগুলো লবি করে হয়। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রমী। হ্যাঁ, তো এটা খুব পরিষ্কারভাবেই বলছি, হ্যাঁ, খারাপ লাগে, কিন্তু যোগ্য মানুষ পান না তা নয়, পান, কিন্তু অনেকভাবে এর জন্য অনেকে লবি করেন। খুব খারাপ লাগে শুনতে যে এই পুরস্কারগুলো পাওয়ার জন্য। তো ইনি কিন্তু ওই ধরনের প্রচেষ্টা তার বিন্দু মাত্র নেই, থাকলে তিনি অনেক আগেও পুরস্কার পেতেন, যে ধরনের তার কাজের পরিধি। তো আমরা অভিভূত, আমরা আপ্লুত, আমরা আনন্দিত। হ্যাঁ, এবং অভূতপূর্ব এই কাজগুলো তিনি করে চলেছেন দীর্ঘদিন ধরে। গাছকে বাঁচানো, সমাজকে বাঁচানো, জীবনকে বাঁচানো। একটি গাছ একটি প্রাণ শুধু বাস্তবে মুখের কথা নয়, তিনি বাস্তবে করে দেখিয়েছেন। এই জন্য তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের মুক্ত আবহের পক্ষ থেকে। তাকে আবারও আমরা এই বিশ্বনাথ দাস, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আমি সঞ্চালনায় সৈয়দ মুশাররফ আজম। তো আমি দীর্ঘদিন ধরে তাকে আমি চিনি। তো আজকে আমরা সুযোগ হলো আমরা স্টুডিওতে নিয়ে আসার। আমরা অনেকটা লাভবান হলাম আজকে তাকে নিয়ে এসে। হ্যাঁ, অনেক কিছু অজানাকে জানলাম, অচেনাকে চিনলাম, অদেখাকে দেখার সুযোগ হলো। তো তাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আজকে আপনাকে। হ্যাঁ, আমরা আবার আগামী দিনে পাবো, এই আশা রেখে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।